অতএব এই ফর্মুলাতে যে বাংলাদেশে এই পাঁচটা ছেলেকে যাদেরকে দিয়ে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে, এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই পাঁচজনকে রক্ষা করার জন্য। এটা সম্পূর্ণভাবে যেহেতু অফ দ্য রেকর্ড, আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না। আর যদি এটা যৌক্তিক ভাবেই উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত, কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক দলকে পাহারা দেয়ার। ওনার দায়িত্ব যদি হয়ে থাকে, আগেই বলে রাখি, সশস্ত্র বাহিনীর কাজ কিন্তু মৌলিক কাজ কিন্তু দেশের মানুষের নিরাপত্তা বিধান নয়। ওনাদের শপথ হলো 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন, আমাদের ভৌগোলিক স্বাধীনতা রক্ষা করবেন, আমাদের মানচিত্র রক্ষা করবেন, আমাদের 1 ইঞ্চি মাটিতেও যাতে বহিঃশত্রু দাঁড়াতে না পারে। কিন্তু এই আর্মি কি করছেন? এই আর্মি যদি বলা হয় ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় নিয়ে ওনাদেরকে ব্যবহার করছেন, দ্যাট ইজ অলরেডি নট ট্রু। ইটস প্রুভেন দ্যাট এই মিলিটারি ডক্টর ইউনূসের কে এনেছেন, বসেছেন, ডক্টর ইউনূসকে বলছেন আপনি যা খুশি করে বেড়ান, আমরা আমাদের মতন ক্ষমতায় করব। না হলে তাদের কোর্ট মার্শাল হওয়ার মৌলিক কারণটা হলো যে তারা কোনো রাজনৈতিক পার্টিকে ওনারা করতে পারে না, প্রোটেকশন দেওয়ার অধিকার রাখেন না, আইনগত ভিত্তি নেই। আমি এটাও বলছি না যে এক দলকে দিতে হলে আরেক দলকে দিতে হবে, সেটার আইনগত ভিত্তি নেই। তাদের যদি জানের নিরাপত্তাহীনতায় থাকে তাহলে তারা পুলিশ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা সেটা অ্যাসাইন করতে পারে। তা বাংলাদেশে এখন প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায় আমেরিকার মতন, সেখানে তাদের যেহেতু হাজার হাজার কোটি টাকা এখন তাদের মূলধন, তারা পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা নিয়োগ করতে পারে নিজস্ব ভাড়া দিয়ে। এমনকি পুলিশ বা আমেরিকাতে পুলিশকে আপনি টাকা দিয়ে ঘন্টা হিসাবে পাহারায় রাখতে পারেন, কিন্তু আর্মিকে নয়। এটা মনে রাখতে হবে, আর্মি হলো বহিঃশত্রু আমাদের সম্পদ, যে সম্পদ কাজে লাগবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার, এবং তারা এই কয়েকজনকে রক্ষা করতে আমাদের জনগণের উপর গুলি করেছেন। সেটা গোপালগঞ্জ কোনো বিচ্ছিন্ন যা বাংলাদেশি জায়গা নয় বা অন্য দেশের জায়গা নয়, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ, যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। সেখানে ওনাদের প্রয়োজন ছিল এই পার্টি, এই যে পাঁচজন, তারা যে বলছে মার্চ টু গোপালগঞ্জ মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করছে, তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল। আর্মির তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল যে নো, ইউ ক্যানট ডু দ্যাট। তোমরা বলছো পথসভা করছো, আমরা কি করছো সারা দেশে, আর এখানে মারছো, এটা তো মিলিটেন্ট বিষয়। সো তারা জনগণকে প্রোটেক্ট না করে তারা প্রোটেক্ট করলো যাদেরকে তারা ক্ষমতায় বসিয়ে 4-5 বছর পরে আবার ফেলে দিয়ে আবার কাউকে বসাতে চায়, সেই পরিকল্পনা। ধন্যবাদ। দর্শক জাহাঙ্গীর, আমরা বাইরে আছি, এর জন্য আমরা মিডিয়ার মানুষ সেনাবাহিনী সম্পর্কে যেভাবে খোলামেলা আলোচনা করছে, বাংলাদেশের অনেকেই তা করতে পারেন না। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন ঠিকাদার। এই ঠিকাদার শব্দটা, এটাও কিন্তু বাংলাদেশ বসে কেউ করার চিন্তা করবেন না। যেমন এটার নানা অর্থ হতে পারে, যেমন ডেপুটি কমিশনার, ডিসি, জেলা প্রশাসক, আর কমিশনার বাংলা আছে এটা দালাল। কমিশনার যে দালালি করে তার নামও কমিশন হতে পারে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা যেহেতু সেনাবাহিনী প্রসঙ্গে আমরা আছি, এই সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন। উনি যতক্ষণ আছেন উনার কাজে উনারা সব ধরনের সহযোগিতা করে যাবেন। এটার একটা শর্ত এক পর্যায়ে ছিল, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়, জানুয়ারি থেকে সেনাবাহিনী ফেরত যাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো অবস্থা বা দাবিও এখন আর নেই। সেই অবস্থায় সেনাবাহিনী কন্টিনিউ করছে। আপনি আরেকদিন খেয়াল করবেন, গোপালগঞ্জ নিয়ে সর্বশেষ একটা কমিশন গঠন করা হয়েছে, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশনের মাধ্যমে যে তাদের ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছে, কে আক্রমণ করেছে, কিভাবে আক্রমণ করেছে,
সেনাবাহিনী যে গুলি করেছে বা সেনাবাহিনী কি সেই অংশটা নাই, কিন্তু এখানে কিন্তু আরো আরো যাদের বিরুদ্ধে আক্রমণ হয় নাই, মামলা যাদের হয় নাই, তাদেরকেও কিন্তু কমিশনের সুপারিশের মাধ্যমে তাদেরকে আনা হবে। সেটা এখানে গোপালগঞ্জ থেকে খবর পাই আমরা, নদীমাতৃক এলাকা, প্রচুর মানুষ এখন নৌকায় বাস করেন, প্রচুর মানুষ এখন ধান খেতে বাস করেন, বাড়িগুলো থাকতে পারছেন না, কিন্তু আমরা তুলে ধরতে পারছি না সেটা। এই বিষয়টা আসলে আপনি বলেছেন যে ছবিগুলা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া দেওয়া হচ্ছে, গোপালগঞ্জটাকে আর কি করা যায় স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে? দেখুন, একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই স্পেস দেয়নি যে তার খুব প্রশংসা এসব করেনি। তারা সবসময়, আমি উদাহরণ একটু আগেও দিলাম অন্য জায়গায়, আমি আপনাকেও বলি, সেটা হলো যে অগস্ট মাসে উনি ক্ষমতা দখল করলেন, সেপ্টেম্বর মাসে উনি আসলেন জাতিসংঘে নিউ ইয়র্কে। সেখানে উনি গদগদ হয়ে তার নেটওয়ার্কিং পাওয়ার দেখানোর জন্য উনি নিজেই গেলেন সদর দপ্তরে নিউ ইয়র্ক টাইমসের, এবং সেখানে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উনি কিন্তু নির্দ্বিধায় মিথ্যা কথা বললেন। এবং সেই সাংবাদিক পরপর 3 বার ওনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, আপনার ইন্টারিম সরকার এর জন্য কি করছে? উনি বলছেন না, এটা সত্য কথা নয়, এরকম কিছু হচ্ছে না, পরাজিত যারা ক্ষমতায় ছিল স্বৈরাচার, তারা দেশ থেকে পালিয়ে গেছে, এখন দেশে শান্তি বিরাজ করছে, সমস্ত ঠিক আছে। ওই ভদ্রমহিলা আবার বললেন যে আমাদের কাছে রিপোর্ট আছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে এইভাবে রিপিট করলেন, তো উনি আবারও বললেন যে না। তারপরে উনি ফাইনালি বললেন যে আমার কাছে আছে প্রমাণ যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে, এই বিষয়ে আপনি বলুন। লোকটা বললো যে এটা অতিরঞ্জিত। আমি এই কথাটা এখন কেন বললাম যে আন্তর্জাতিক গণমাধ্যম, আপনি দেখেন ব্রিটেনে সে যখন গেল, সে যে ইন্টারভিউ দিল, সেই ইন্টারভিউ সে তার প্রচার ব্যবস্থা এক ধরনের বলে, যখন আমরা দেখলাম রিয়েল ইন্টারভিউ তখন দেখা গেল যে তাকে তুলোধনা করা হলো এবং তাকে সরাসরি বলা হলো যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ আনতে চান তাহলে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, এটাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য এখানে, সেই কথাগুলো তার যে প্রেস আছে সেখান থেকে বলা হচ্ছে না। এইগুলো গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তাকে চোখে রাখছে আমাদের কারণেই শুধু নয়, তাদের নিজস্ব ব্যবস্থাও রয়েছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ছাড়া তো আমাদের কাছে নিউজ ভিডিও গুলো আসে না, কারণ গণমাধ্যমে তো আসছে না। আপনাকে এটা উদাহরণ দেওয়াই সম্ভব, যখন ঢাকাতে মন্দির ভেঙে দেওয়া হলো ওই বুলডোজার দিয়ে, সেখানে আমার মনে হয় যমুনা টেলিভিশনের একজন রাস্তায় ওই রিপোর্টার, সে যখন একজন কে তারপরে দোল যাত্রায় তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেমন আছেন, কি করছেন, সেই ভদ্রমহিলা পরপর উনি ইয়ের কথা বলা শুরু করলেন যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অমুক তমুক দেওয়া হচ্ছে। এই রিপোর্টারের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, সে দ্রুততম সময়ে কথা চেঞ্জ করে সে ঘুরে অন্যদিকে গিয়ে এই লাইভ বন্ধ করে দেয়। আর তার চেহারা দেখলে, তার সন্ত্রস্ত অবস্থা দেখলে, যে তাকে তো এখন এই মহিলাকে যে কথা বলতে দেওয়া হলো এটার জন্য তার চাকরি যাবে, জেল হবে, এমনকি মব কিলিং হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় দেখা যাচ্ছিল, যিনি উপস্থাপিকা স্টুডিওতে আছেন তিনিও দ্রুততম সময়ে কথা বলে অন্যদিকে চলতেছেন, কারণ তারও অবস্থা খারাপ হবে। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে আমরা যে কাজটুকু স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে যেটা করছি, সেটা হলো এই অবস্থাটাকে প্রতিদিন উত্থাপন করা। যখনই সুযোগ, প্রতিদিন উত্থাপনের কথাটার অর্থ হলো যে এটা তো শুধু বাংলাদেশ বিষয়ে তো প্রেস ব্রিফিং হয় না। প্রেস ব্রিফিংটা হয়, আপনি একটু আগে গাজার কথা বলছিলেন, প্রেস ব্রিফিং এ সেই বিষয়টা প্রায় 1 ঘন্টা ব্যাপী ওইটা চলে, পৃথিবীর হাজার হাজার শত শত সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করার জন্য হয়ে থাকে। তো সেখানে এই বাংলাদেশ বিষয়গুলো তাদের কে দেয়া, এবং এই বিষয়গুলো যে হচ্ছে যে এই যে মিলিটারি যে গুলি করলো, আমার যে লিখিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশে গিয়ে শান্তি রক্ষার কাজ করেন, তার যেই শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশ আমেরিকা অনুদান দেয়।
অতএব আমেরিকার সরাসরি অনুদানের পয়সায় বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর গুলি করছে। এখন উত্তর পাইনি, আমি সেটা জানাবো। অতএব আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা তো শুধু একটা আমাদের আর্মি খারাপ এটা উত্থাপন করতে চাচ্ছি না, এটাই শেষ কথা নয়। আমি ঠিকাদার শব্দটা আপনি যদিও বলছেন যে বাংলাদেশে বলেন না, হ্যাঁ বাংলাদেশে যারা এখন ক্ষমতাসীন, যে সকল ছাত্ররা ক্ষমতাসীন তারা কিন্তু জগন্নাথ কলেজের সামনে কয়েক মাস আগেও মিছিল করেছে যে কি আর আর্মি হলো ঠিকাদার। কারণ তারা জানে আর্মি ঠিকাদার, কারণ যে মেটিকুলাসলি ডিজাইনের যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে গিয়েছে। নাহলে আর্মি যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বা গণহত্যা চালানোর কথা নয়। আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং এয়ারপোর্টকে ওপেন করে দেওয়া হলো? আরেকটা উদাহরণ, আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবনের কোনো গেট ভেঙে মানুষ ঢুকেছে? এটা তো খুলে দেওয়া হয়েছে, আর্মি খুলে দিছে। আপনি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন নেমে আসছিল, সাধারণ নাগরিক বলছি কারণ এটা মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে আনা হয়েছে, এবং তারা যে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের জাতীয় সংসদ ভবন, সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা? নো, তাদেরকে খুলে দেওয়া হয়েছে। অতএব এই জন্যই তারা ঠিকাদার, এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয়, এটার জন্য সমস্ত আর্মি দায়ী নয়। আমাদের আর্মির যে সুনাম, সেই সুনামকে রক্ষা করার জন্য আর্মির ভিতরে যারা 71কে আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন, আপনাদের কাছে আমি দস্তগীর জাহাঙ্গীর সরাসরি বলছি, এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। অতএব 24-এর যে তথাকথিত বিপ্লবের কথা বলা হয়, যে বিপ্লবের কোন সংজ্ঞায় পড়ে না, সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি। তারা আপনাদের প্রয়োজন মধ্যে আপনাদেরকে ভেনিশ করে দেবে। অতএব আপনারা যে পাহারা দেওয়ার দিচ্ছেন, এটা আর্মি আইনে বলুন, বাংলাদেশের প্রচলিত আইনে বলুন, এটা কোর্ট মার্শাল হওয়ার যোগ্য। অতএব আপনারা কোন রাজনৈতিক দলকে কোনো ক্রমেই সাপোর্ট করতে পারেন না। আপনারা সাধারণ মানুষের উপর গুলি চালাবেন না, সাধারণ মানুষকে আপনারা দেবেন, সিকিউরিটি দিবেন। আর এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে উত্থাপন করার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো সম্বন্ধে খুব ভালো করে অবগত আছেন, কিন্তু সাথে সাথে এটাও বলি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয়, তার কোনো রাজনৈতিক নেই, যেটা বলে সাপোর্ট নেই। অতএব তারা ক্ষমতায় থাকার জন্য তাদের বিদেশি প্রভুদের যা প্রয়োজন শুধু ততটুকু নয়, আরো যা না প্রয়োজন সেটা দেওয়ার জন্য তারা এখানে ওয়াশিংটন ডিসিতে অন্তত পক্ষে 10টি অফিস মেনটেন করে, এবং তারা এখানকার ডিপার্টমেন্ট বলা হয়, যে সবগুলোকে মন্ত্রণালয় বলা হয়। প্রতি মন্ত্রণালয়ে তারা প্রতিদিনই বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে যাচ্ছে, এবং সেখানে বাংলাদেশকে তারা বিকিয়ে দিচ্ছে। এই হলো সংখ্যা। আপনি স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ ব্রিফিং একটা টোন আমার লক্ষ্য করেছি। এই টোনটা বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা কিন্তু আগে কিন্তু আমেরিকানরা সবসময় এরকম বলতো না, কিন্তু এটা কি বর্তমান সরকারের প্রতি কোন তাদের সরকার এটা সেটাকে বোঝানোর চেষ্টা হয়েছে? আমি একটু ফজলুল বারী ভাই, আমি ওইভাবে আসি। আপনি যদি আমার এবং পূর্বে আরো একজন যে ছিলেন তার প্রশ্নের উত্তরে তাদের কথা শুনে থাকেন, তাহলে এই যে কমেন্ট যেটা আপনি করলেন এটার একটু ব্যাখ্যা করা প্রয়োজন, এটা একটু এক্সটেন্ড করে বলা উচিত। তারা কিন্তু সবসময়, এমনকি বাইডেন প্রশাসনের সময় সবসময় বলতো যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের, বাংলাদেশের বিষয়। তার বাংলাদেশের জনগণ ডিসাইড করবে তারা কার দ্বারা শাসিত হতে চায়, কারা তাদেরকে শাসন করবে। সেটাতে যুক্তরাষ্ট্রের কোন ধরনের
ইন্টারেস্ট নেই, একটি পার্টির উপর আরেকটি পার্টিকে তারা প্রাধান্য দেয় না। এটা একটু ব্যাখ্যা করে বলতো ম্যাথিউ মিলারের কথা বলছি। উনি উনি যেটা বলছেন এটা একই কথা বলছেন, কিন্তু এটা শর্ট ভার্সনে। তার জন্য মনে হচ্ছে যে না, এখন কি তার মানে নির্বাচন উই ডোন্ট কেয়ার, ইটস নট লাইক দ্যাট। সেখানে যে কথাটা আরো সংযুক্ত করা হতো সেটা হলো যে আমরা বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই, এটা আগে বলা হতো। এখন এখানকার বিষয়টা হলো এরকম, আগে আমরা সময় পেতাম 2 ঘন্টা, এখন সময় পাই 30 মিনিটস। এই 30 মিনিটস এর ভিতরে যিনি আমাদেরকে ব্রিফিং করেন তিনিও বিষয়গুলো ম্যাক্সিমাম টাইমে খুব শর্ট ভার্সনে যে ইয়ে করেন। অতএব এখানে ডক্টর ইউনূসকে একচ্ছত্রভাবে ছেড়ে দেওয়া যে নির্বাচন বাংলাদেশের নিজের বিষয়, তারা নির্বাচন করুক আর না করুক এটা নিয়ে আমরা মানাক গলাব না, এটা এই বিষয়টা সঠিক নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের সরকার না হয় তাদেরকে সমর্থন করবে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল মেকানিজম যুক্তরাষ্ট্রকে রক্ষা করার, যে মেকানিজম গুলো খুব গণতান্ত্রিক উপায়ে একচ্ছত্রভাবে একজন বলে দিলেই হবে না, সেখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বলেন অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক তৈরি এবং লং টাইম রাখার জন্য বাংলাদেশের ব্যবস্থা নির্বাচিত সরকারের সাথে না হলে এখানকার কংগ্রেস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের বিপদ ঘটবে। যার জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য আমেরিকা উদ্গ্রীব, এবং সেটা যত দ্রুততম সময়ই হবে সেটাও আমেরিকা চায়। এটাই হলো ভিতরের খবর। কিন্তু সেই সাথে এটাও বলি, ডক্টর ইউনূস এটাকে ভূতা করে দেওয়ার জন্য, এটা যাতে না ঘটতে পারে সেটার জন্য বহু চেষ্টা চালাচ্ছেন, সময় কিনতে পারছেন, এটা হলো কথা। আপনি আমেরিকাতে বসে আমেরিকার ভেতরটা দেখেন, স্টেট ডিপার্টমেন্টটা দেখেন, প্লাস এখন সারা পৃথিবীর সাথে আমেরিকার একটা বিশেষ সম্পর্ক ট্যারিফকে কেন্দ্র করে বাংলাদেশের সাথেও। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা বলেছেন প্রকাশ না করার শর্তে তার একটা চুক্তিতে উপনীত হয়েছেন বা হচ্ছেন এমন একটা বিষয়। কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু পাতা বেরিয়েছে, চুক্তির গোপন এই আছে। আপনি আসলে কি ব্যাখ্যা করবেন পুরো পরিস্থিতিকে? আপনি প্রশ্নের ভিতরেই আসলে আমার উত্তরটুকুর একটাই অংশ রয়ে গেল। এই কিছু পাতা আমার কাছেও এসেছে এবং সেটার উপরে কনফিডেন্সিয়ালও লেখা, আর আমি কোনো মাধ্যম থেকেই এটা ভেরিফাই করতে পারিনি যে এটা আসলে অরিজিনাল কোনো ডকুমেন্ট। অতএব এটার উপর ভিত্তি করে আমি কোনো ধরনের অ্যানালাইসিসও করিনি, কোনো ধরনের সংবাদ কথা বলিনি। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলি যে এটা আমেরিকান যেই সংস্থার সাথে তাদের যে কথাটা বলা হচ্ছে, যে চুক্তিটার কথা বলা হচ্ছে, সেটা নিয়ে আমেরিকান সরকারের পক্ষ থেকে এমনকি তাদের বাণিজ্য ডিপার্টমেন্ট থেকে তাদের ওয়েবসাইটে ঘুরে তাদের প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ মাধ্যম কোনো কিছু থেকেই কোনো ধরনের শব্দটুকুও পাওয়া যায়নি। সো এখন বিষয়টা হলো যে স্টেট ডিপার্টমেন্টের কাছে এটার কোনো প্রশ্নের গুরুত্ব নেই, কারণ এটা স্টেট ডিপার্টমেন্ট করেনি, এটা স্টেটে এই মন্ত্রণালয়ের বিষয় নয়। অতএব যেই মন্ত্রণালয় নয়, শুধু না, সেটা ট্রেড কমিশন বোধহয়, আমি যদি ভুল না বলে থাকি, তা সেই কমিশনের আমি ওয়েবসাইট ঘুরে দেখলাম যে বাংলাদেশের লেটেস্ট যে সকল চুক্তির উল্লেখ সেখানে আছে, সেটা এই মাসের এই কোন সময়ের জন্য নয়। এখানে প্রেস, আমাদের বাংলাদেশ দূতাবাসের যিনি এখন বর্তমানে প্রেস মিনিস্টার, তিনি তার সামাজিক মাধ্যমে সেই মিটিং এর কিছু ছবি দিয়ে বলেছিলেন যে আপনারা এটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ছবিতে নিউজ করার জন্য কোনো তথ্য দেওয়া হয়, এটা কিন্তু বিপরীতমুখী। বাংলাদেশে বসে যারা বলছেন তারা বলছেন যে আমাদের হলো যে এটা হলো টপ সিক্রেট না বলে কনফিডেন্সিয়াল, আমরা এটা প্রচার করতে পারবো না। অতএব এটা বাংলাদেশের আইন বিরোধী হবে, কারণ বাংলাদেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না, তাহলে তো এটা গোপন চুক্তি, এবং গোপন চুক্তির জন্য তো রাষ্ট্র কাউকে দেয়নি, ক্ষমতা দেয়নি, সার্বভৌম রাষ্ট্র গোপন কোন চুক্তির ক্ষমতা দেয়নি। এবং সেই টেকনিক্যালি সেটা কি করতে হবে, যদি হয় সামরিক চুক্তি, যদি হয় সিকিউরিটির চুক্তি,
তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রভিশন আছে, যে সেটা আমি বলতে পারবো না বা জানি না। কিন্তু এই বিষয়টা যেটা হলো বাণিজ্যিক চুক্তির কথা বলা হচ্ছে, অর্থনীতির যে বাণিজ্যিক চুক্তি, এটা গোপন থাকবে, তার এটাতে আসলে রহস্যজনক, বা আমেরিকান কোন ডিপার্টমেন্ট থেকে আমরা এখনো কিছুই ভেরিফাই করতে পারিনি। এবং যেটা বললাম যে প্রেস মিনিস্টার নিজেও কি বলছেন, বলুন। আমি সেটা বলছিলাম যে এখানকার দূতাবাসের, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার যে ছবি দিয়ে, সেখানে কিন্তু উনি কি চুক্তি হয়েছে, গোপন চুক্তি নাকি কিছুই বলেন, ছবি দিয়ে শুধু বলছেন যে আপনার এই ছবি নিউজের জন্য ব্যবহার করতে পারেন, is open to use। তার মানে অর্থ হলো বাংলাদেশে বসে সরকার যেটা বলছে, এখানে প্রেস মিনিস্টার যেটা বলছে, এটার সাথেও এক কথার সাথে কথার মিল নেই। অতএব এইসবগুলো সবই হলো ধোঁয়া সৃষ্টি করা, কুয়াশা সৃষ্টি করা, মেটিকুলাসলি ডিজাইনের অংশ কিনা। জেট ফাইটার জেটটা পড়ে গেল, সেটা নিয়ে এত ধোঁয়াশা কেন? এটা অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট, তাহলে সরকার দায়িত্ব নিবে। আর অ্যাক্সিডেন্ট না হলে, এটা যদি হয়ে থাকে, সমস্ত কিছুই এমন একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে, যাতে করে নির্বাচন, এখন যেহেতু ডিসেম্বরের কথা আর বলাই হচ্ছে না, নির্বাচন আদৌ হবে কিনা, আর হলে আর্মি যেভাবে কাজ করছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে আর্মি এই কয়েকটা ছেলেকেই বাংলাদেশের ক্ষমতায় বসাবে, আর পিছন থেকে, কারণ এদের তো অন্য কোনো পাওয়ার নেই, এদের তো জনগণের পাওয়ার নেই। ওদের প্রয়োজন ক্ষমতা বসানো, আর্মি পিছন থেকে দেশ চালাবে পাকিস্তানি পন্থায়। এটা হলো আমার ধারণা। ধন্যবাদ। বাংলাদেশের আগের সরকারের আমলে নানা কথাবার্তার মূল কথা ছিল বাংলাদেশটা ভারতের পকেট হয়ে গেল, বাংলাদেশ ভারতকে নানা কিছু দিয়ে দিল। এখনকার সরকার আমলে এই বিষয়টা ভারত শব্দটার জায়গায় এটা আমেরিকার শব্দটা এখানে। আমেরিকাকে বন্দর দেওয়া হচ্ছে, আমেরিকাকে করিডোর দেওয়া হচ্ছে, আমেরিকাকে সেন্ট মার্টিনের বিষয়। সর্বশেষ নৌ উপদেষ্টা, যিনি যথাযথ বক্তব্য দেওয়ার জন্য বেশ প্রশংসিত হতেন এক সময়, তিনি বলেছেন আমাদের সামর্থ্য আছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের জন্য বন্দর আন্তর্জাতিক সংস্থাকে দেয়া বাংলাদেশের জন্য ভালো। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আপনি যে কথাটা বললেন প্রশ্নের প্রারম্ভে, সেটা বলি, সেখান থেকে আসবো এই বন্দরের বিষয়টা। ভারতের সাথে আগে যে কথাটা আপনি বললেন, যে ভারতের সাথে, এটা একটা প্রচন্ড প্রপাগান্ডা বাংলাদেশে ছিল। এবং এমনকি এই যিনি নজরুল, তার আসলে নাম আসিফ নজরুল নয়, এটা তার পিতা, সে এটা গ্রহণ করা নাম নয়, নজরুল ইসলাম। এই তথাকথিত আইনের শিক্ষক, উনি আসলে আইন, হয়তোবা বাংলাদেশের আইনের কোডিং গুলি জানেন, মানে আইনটা জানেন, কিন্তু আইন জানতে হলে আইনের থিওরি অফ ল জানতে হবে। উনি থিওরি অফ ল যদি জানতেন, তাহলে এতগুলো সাংবাদিককে, এতগুলো মানুষকে ফেব্রিকেটেড মিথ্যা মামলায় এতদিন যে জেলে রাখা আইন পরিপন্থী, সেই বেসিকটাই তো উনি জানেন। একটা মানুষকে আপনি এত লম্বা সময়, এটা কমন লতেও পারবেন না, এটা সিভিল লতেও পারবেন না। তাদের এই ইয়াগুলো, যেটা প্রপাগান্ডা, সে নিজেও এক সময় 26 লক্ষ বা 24 লক্ষ হোয়াটএভার নাম্বার ভারতীয়রা বাংলাদেশে কাজ করে, সেটা এখন তারা ক্ষমতায়, কোথায় সেই ভারতীয়রা? বাংলাদেশের সাথে ভারতের গোলামী চুক্তি, কোথায় সেই চুক্তিগুলো? আপনারা কেউ তো প্রকাশ করতে পারছেন না। আপনারা এত প্রপাগান্ডা চালালেন যে শেখ হাসিনা সরকারের সময়, যে বাংলাদেশের উপর ট্রানজিট, বাংলাদেশকে ব্যবহার করে ভারত সমস্ত কিছু করছে, কিন্তু এখন দেখা গেল উল্টা, যে ভারত তাদের ট্রানজিট বন্ধ করে দিচ্ছে, যেটা আওয়ামী লীগ সরকারের কেউ আসলে প্রচারই করেনি। ভারতের উপর দিয়ে বাংলাদেশের সব সামগ্রী যেত, এক্সপোর্ট হতো, সেসবগুলোর কথা বলা হয়নি। আচ্ছা, বাংলাদেশের মানুষকে রাস্তায় রেখে উত্তেজিত রাখার জন্য ডক্টর ইউনূসের মুখ দিয়ে ডক্টর ইউনূস বারবার 7 সিস্টার, ভারত বিরোধী বহু কথা বললেন। গত 4 মাস ধরে কিন্তু ওনারা আর ভারত বিরোধী কথা বলছেন না। প্রপাগান্ডা ছিল শেখ হাসিনা ইলিশ দিয়ে দেয়, ম্যাঙ্গো দিয়ে দেয়, সমস্ত কিছু। এখন আপনারা ম্যাঙ্গো, ইলিশ, শাড়ি সবই দিচ্ছেন। তার অর্থ কি? এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রপাগান্ডা। এবং সেখানে এখন যেটা
বলা, আপনি যেটা তুলনা করলেন যে একটা আমরা দেশের কথা, আমেরিকা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক জোনে তাদের অবস্থান সুরক্ষিত করার জন্য, আমেরিকার সিকিউরিটির জন্য তারা যা প্রয়োজন তাই করবে, ফুল স্টপ। এবং সেটা আমেরিকা তাদের রাষ্ট্রীয় ভাবে তারা এটা ডিক্লেয়ার করে, উই হ্যাভ রাইট টু প্রোটেক্ট আওয়ার নেশন, আমেরিকা ইজ ফার্স্ট, আমেরিকা ফার্স্ট। অতএব সেই কারণে আমেরিকা এটা অবশ্যই তাদের কাজ তারা করবে, এটা আমেরিকা করছে। কিন্তু ইন্ডিয়ার সাথে তুলনা যেটা করলেন, ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অন্যটা, সেটা দেয়া নেয়ার সম্পর্ক। যেই দেয়া নেয়াটা বাংলাদেশও ট্রানজিট পেয়েছে, বাংলাদেশের সাথে বাংলাদেশ বেশি একর জমি পেয়ে, অনেক হাজার একর বেশি জমি পেয়ে এই ছিটমহল চুক্তিটা সম্পন্ন করা হলো। অতএব সেটার একটা প্রেক্ষিত। আর বর্তমান যেটা আপনি বলছেন, এটা প্রপাগান্ডা নয়, এটা সত্য, এটা ঘটনা, এই ঘটনা ঘটছে। এবং আমাদের সাথে এই দেশের কোনো বর্ডার নেই, ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি, সব চতুর্দিকেই ভারত। অতএব সেখানের সেটা ছিল প্রপাগান্ডা, আর এটা হলো সত্য কথা। এবং এখন বন্দরের কথায় দিয়ে শেষ করি। বন্দর হলো আমাদের পৃথিবীর, আমেরিকা দেখুন, আমেরিকা, ব্রিটেন, এমনকি ভারত, অন্য দেশের একটা টেকনোলজিকে, নতুন কোন ডিভাইস তার দেশে আসবে কিনা সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর অ্যাপ্রুভ করে যে এটা আমার দেশে ব্যবহার করা যাবে। বন্দর হলো একটা দেশের, মনে করেন একটা বিরাট জায়গা, যেখান থেকে, যেই জায়গাটাকে শরীরের যদি তুলনা করেন, যেখানে আপনার সবচেয়ে বেশি প্রভাবিত হয় রক্ত, একটা দেশের অর্থনীতির জন্য, আমদানির জন্য, প্রতিরক্ষার জন্য বন্দর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের 55 ইয়ার্স বাংলাদেশের, আমাদের একমাত্র আন্তর্জাতিক মানের বন্দরকে বিদেশির হাতে তুলে দেবেন, এটা তো সার্বভৌমত্ব বিরোধী। তাতে করে আমাদের প্রভুদের সাথে, বিদেশি প্রভুদের সাথে ভালো থাকার জন্য আমাদের সব যদি তাদেরকে দিয়েই দিতে হয়, তাহলে তো স্বাধীনতাটাও দিয়ে দেন। আমাদের একটা অভাগা একটি জাতি, আমি চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য। কিন্তু এই অভাগা জাতিটা এই এমন একটা সংকর একটা জাতি, যারা তাদের নিজস্ব স্বাধীনতার মর্মটাই তারা বুঝতে পারে না, স্বাধীনতার যে জিনিসটা সে মর্যাদাটাই জানে না। অতএব তারা তাদের নিজের এই ডক্টর ইউনূস নিজের সুবিধার জন্য বাংলাদেশের সমস্ত কিছু তাদের প্রভুর কাছে দিয়ে দিবে, তাতে করে কোনো অসুবিধা নেই। এবং কারণ সে নির্বাচিত না, এবং তারা নিয়ে নিচ্ছে, এবং তাদেরকে প্রতিহত আগামী রাজনৈতিক সরকার করতে পারবে, সেটাও তো সম্ভব হবে না। তাহলে তো আপনারা তো জানেন যে এখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ পৃথিবীতে তৈরি করে আপনাকে সুরক্ষা করতে পারবেন না। আপনি দেখছেন মিডল ইস্ট থেকে আরম্ভ করে ইয়া পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত। সো এটা বাংলাদেশের জন্য চরম বলবো অশনি সংকেত, যেটা আমরা জানি না এটা থেকে আমরা কিভাবে নিস্তার পাবো। তবে আমরা অবশ্যই এই বিষয়গুলো যাতে করে এত দূর না গড়ায়, তার জন্য সামাজিক মাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া এবং আমেরিকান পলিটিশিয়ানদের সাথে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আপনার এই বক্তব্যের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে আপনি সরাসরি যেটা পয়েন্ট আউট করেছেন, আমেরিকা তার স্বার্থে সবকিছুই করে, সব জায়গায় করে, এবং এই কাজগুলো করার জন্য এটা অগণতান্ত্রিক সরকার তার জন্য দুৎসই। গণতান্ত্রিক সরকারকে সবকিছু করানো যায় না। দ্বিতীয় হচ্ছে আপনার মাঝে একটা আশঙ্কা উল্লেখ হয়েছে যে ইউনূস গভর্নমেন্ট তার ক্ষমতার জন্য, তার নিশ্চয়তার জন্য দেশটাকে, সোজা কথা বাংলাদেশ যেটা বলা হয়, বিকিয়ে দেয়া, আমেরিকা বিকিয়ে দিল কিনা, দিচ্ছে কিনা, সেই আশঙ্কাটা আপনার মধ্যে এসেছে, তাকে ঠিক? এটার সাথে আরেকটু বিষয় যুক্ত করা যায়। সেখানে প্রতিবন্ধকতা আছে কিছু কিছু বিষয়, যেটা হলো বঙ্গোপসাগরে ইন্টারেস্ট রয়েছে আমাদের প্রতিবেশী ভারতেরও। অতএব ভারত এখানে আপনার শত্রু আমার মিত্র, সেই খেলাতেও চায়নাকে করতে গিয়ে, বাধা দিতে গিয়ে, চায়নাকে
কোণঠাসা করতে গিয়ে ভারত আমেরিকার সাথে কাজ করছে, এবং আপনারা জানেন কোয়াডের মেম্বার হিসেবে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টা দেশ মিলে কোয়াড সেটা চায়নাকে প্রতিহত করার জন্য করছে। অতএব আমার শঙ্কার কথাটা অবশ্যই আপনার কাছে যেটা প্রতীয়মান হলো, সেই বিষয়টার একটি অটোমেশনই সেখানে একটা কন্ট্রোল মেকানিজম আছে, সেটা হলো ভারত লক্ষ্য করবে যে কোন যে বঙ্গোপসাগর সহ ডিয়াগো মার্সিয়া পর্যন্ত, ওইদিকে ফিলিপিন বাদে এই অঞ্চলে এবং তাইওয়ান বাদে এই অঞ্চলে অন্যান্য যে সকল দেশের কথা আমরা বলছি, সে সকল দেশের সরাসরি অবস্থান করার মতন ভাসমান অবস্থান ছাড়া, সরাসরি আন্তর্জাতিক জলয় ভাসমান অবস্থান ছাড়া সরাসরি মাটিতে অবস্থান করার মতো কোনো স্থান নেই। অতএব সেখানে স্থান করে নিতে পারলে, যেটা আপনারা জানেন যে আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান অস্বীকার করলেও কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের রয়েছে, তাদের বুট রয়েছে। এখন এই বুটটা যদি ভারতে আমাদের বঙ্গোপসাগরের স্থায়ী হিসাবে এসে যায়, সেটা ভারতের অস্বস্তি হবে কিনা সেটা নিয়ে ভারতের জয়শঙ্কর আমি দেখতে পাচ্ছি বহুবার ওয়াশিংটন ডিসিতে এসেছেন, যদিও ওপেন অন দ্য রেকর্ডে আমরা কোনো কিছু পাইনি, তবে অফ দ্য রেকর্ডে আমরা যতটুকু পেয়েছি সেটা থেকে আশঙ্কা না করে আমরা এটা ধরে নিতে পারি যে না, যত সহজে ডক্টর ইউনূস কিন্তু একেবারে লজ্জাহীন ভাবে বিকিয়ে দিচ্ছেন। ডক্টর ইউনূসকে পানি চাইতে হচ্ছে না, ডক্টর ইউনূস সাগর দিয়ে দিচ্ছেন। কিন্তু দেখতে হবে জিওপলিটিক্যাল প্লেয়ার গুলোকে। সেখানে জিওপলিটিক্যাল প্লেয়ার হিসাবে যেমন চায়না অনেক বিষয়ই আমি বলবো পরাশক্তিগুলোর চেয়ে শক্তিশালী, সেখানে আবার ইন্ডিয়া তার ইন্টারেস্ট শুধু চায়না এখন ঠেকালে তারপরে কুইনেন ঠেকাবে কে? হ্যাঁ, কুইনেন খেলে জ্বর সারবে, কিন্তু কুইনেন সারাবেন কি করে? সো এই খেলাটা, এই জিওপলিটিক্যাল গেমটাকে আমরা ধরে নিতে পারি যে প্রাকৃতিক নিয়মেই কিছু জিনিস সেখানে রয়ে গেছে, বা গেট রয়ে গেছে যেসবগুলো কলাপসেবল, এবং দেখা যাক, আমরা সময় নিয়ে কথা বলতে হবে, এটার সরাসরি কিছু আসলে বলার উপায় নেই। তবে ডক্টর ইউনূস ইজ এ ডেঞ্জারাস পারসন। সে সমস্ত কিছু করছে যাতে করে আমেরিকা সরাসরি তাকে প্রোটেকশন দেয়। আমরা শেষ করবো দস্তগীর জাহাঙ্গীর, শেষ একটা বিষয় নিয়ে আমরা শেষ করি। বাংলাদেশে কয়েকজন বিদেশি নাগরিক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন। বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বাংলাদেশের প্রধান দলটাকে বাদ দিয়ে। তার কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশে, তাদেরকে বাদ দিয়ে তারা একটা রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বা চাপিয়ে দিচ্ছেন তারা। আপনি এর ফলাফল কি দেখেন? আচ্ছা, ফলাফল দেখবো। ফলাফল দেখার আগে আপনি যে কথাটা বললেন যে বিদেশি নাগরিক, এখানে আমি একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি কখনো নিজে কোনো ধরনের আলাপ করিনি, অ্যানালাইসিস করিনি, তবে আমি সেখানে মোটা দাগে একটা কথা বলতে চাই। সেটা হলো যে এটা প্রমাণ করা এর খুব সহজ এখন, যে যারা বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে তারা আসলে বাংলাদেশের জন্য করছে না, তারা করছে তাদের বিদেশি প্রভুদের জন্য আর তাদের ক্ষণস্থায়ী সুবিধার জন্য। এবং এখন হলো যে কথাটা যেটা বলছি, আপনি বললেন যে তারা বিদেশি নাগরিক, এখানে আমার কাছে আমি এটাকে প্রাধান্য দেই না। কেন দেই না? কারণ এটা প্রাধান্য দিলে মনে হবে যে বিদেশি নাগরিক একজন সাদা এসে করছে, একজন কালো এসে করছে, একজন চাইনিজ এসে করছে, একজন জাপানিজ এসে করছে। করছে যারা, তারা কিন্তু এই বাংলাদেশের জন্মগত। অতএব তাদের নাগরিকত্ব ইজ নট ইম্পর্টেন্ট হলো সে দেশের জন্য করছে কি করছে না। এখন এটা হলো, সে যদি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে থাকে, যেটা আমাদের ভেরিফাই করা উচিত,
তাহলে সে অবশ্যই বিদেশি নাগরিক এবং বাংলাদেশের কোন ধরনের রাজনৈতিক কেন কোন চাকরিতেও সে যোগদান করতে হলে সরকারের স্পেশাল পারমিশন লাগবে, রাজনৈতিক বন্দোবস্ততে তো অবশ্যই না। কিন্তু তার যদি ডুয়াল সিটিজেনশিপ থাকে, সেখানে আমি যেহেতু আমি আইনগত বিশ্লেষণটা জানি না, সেখানে বাংলাদেশের আইন কি কোনো বাধা হয়ে দাঁড়ায় যে তার দুইটা নাগরিকত্ব, একটা অস্ট্রেলিয়ান একটা বাংলাদেশি? আপনাকেই বলি, আপনি অস্ট্রেলিয়ান নাগরিক এবং আমরা বাংলাদেশের নাগরিক, এখন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হতে এটা কি বাধা আছে, বা উপদেষ্টা হতে বাধা আছে, অথবা পুলিশের প্রধান হতে বাধা আছে, আইনজীবী হতে বাধা আছে? সেটা খুঁজে দেখতে হবে। অতএব এটা আমার কাছে ইম্পর্টেন্ট না ওনার নাগরিকত্ব কি আছে কি আছে না, যেহেতু আমরা খুঁজে দেখার এই মুহূর্তে ক্যাপাসিটি থাকলেও আমরা করতে পারছি না। তবে মৌলিক বিষয়টা হলো, যারা করছে তারা কিন্তু দেশের জন্য করছে না, তারা দেশের না, তারা আমাদের নয়, তারা ৭১-এর নয়, তারা বঙ্গবন্ধুর নয়, তারা সাধারণ বাঙালির নয়, তারা করছে তাদের পেটের ধান্দায়, তাদের পকেটের ধান্দায়, আর তারা নিয়োগকৃত আনইলেক্টেডলি তাদের প্রভুদের দ্বারা, যারা এই অঞ্চলে তাদের ভোট রাখতে চায়। এটাই হলো আমার উত্তর। ধন্যবাদ।